গহর রিজভী, আমরা যেমনটা মোহনা টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখছিলাম, সেখানে আজকে মাননীয় পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস একটি ব্রিফিং করেছেন এবং ব্রিফিং করে তিনি বলেছেন যে ৩ মাসের মধ্যেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এবং মনমোহন সিং এরও সম্মতি পাওয়া গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এটি আজকে জানিয়েছেন এবং তার বরাত দিয়ে মিজারুল কায়েস এটি বলেছেন। এবং মনমোহন সিং যখন ঢাকায় ছিলেন তখনও তিনি ঠিক এই কথাই বলেছিলেন এবং আপনিও ঠিক সেদিন যৌথ ঘোষণার পরপরই আপনি একটি ব্রিফ করেছিলেন, সেখানেও বলেছিলেন। কিন্তু গণমাধ্যমের আগ্রহ, দেশবাসীর একটা আগ্রহ আপনার দিকে, কেননা আপনি এই সফরটির কোঅর্ডিনেট করেছিলেন। তো এখন সার্বিক বিষয়টি কোন পর্যায়ে রয়েছে? কারণ যেটি নিয়ে জনগণ বা বিরোধীরা একটি ইস্যু তৈরি করতে চাচ্ছে, আপনি কিভাবে দেখছেন যে কোন পর্যায়ে রয়েছে? দেখেন, আমাদের সবারই আশা ছিল কি এবারটায় তিস্তা নদীর পানি নিয়ে একটা চুক্তি হবে। সেই চুক্তিটা এইবার সাইন হতে পারল না, কিন্তু ট্রিটিটা তো যে ড্রাফট এগ্রিমেন্ট ছিল সেটার তো বাতিল হয়নি। ভারতীয় প্রধানমন্ত্রী একেবারে পরিষ্কারভাবে বলেছেন কি প্রিন্সিপালস এবং মডালিটিস যার উপরে এই চুক্তি ভিত্তি করা হবে তার উপরে দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট রয়েছে, কিছু প্রসেস বাকি রয়েছে। এই প্রসেস শেষ হলেই এই চুক্তিটা সাইন হবে। তো এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা একেবারে বিশ্বাস করি এই চুক্তি খুব শীঘ্রই হবে। এখন আমাদের কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীব, এনারা বলছেন এখানে কিছুই হলো না, এই সফরটা একেবারে জিরো হলো। এটা ওরা বলছেন বলুক, কিন্তু আমাদের জনগণ ভালো করে দেখতে পাচ্ছেন কিছু হয়েছে কি না হয়েছে। আপনি যদি বলেন, আমি পুরোভাবে বিশ্লেষণ করে বলবো কি কি আমরা অর্জন করেছি। যেমন এই সফর থেকে বাংলাদেশ কি পেল কি পেল না একটা প্রশ্ন কিন্তু উঠতেই পারে এবং বুদ্ধিজীবী বা গণমাধ্যম তারা কিন্তু এই প্রশ্নই করতে পারে। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক 40 বছর ধরে, 1971 থেকে যে বাংলাদেশ স্বাধীন হলো তারপর থেকে তো আমাদের সাথে সম্পর্ক, কিন্তু তার আগেও যদি আমরা হিসাব করি যে 1947 থেকে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আসলে কি কি পেলাম, এটি যদি আবারও আপনি একটু এক্সপ্লেইন করেন, বিকজ অফ এগুলো ইতিমধ্যেই মিডিয়াতে এসছে, তারপরও আমরা আপনার কাছে একটু দেখেন। যখন বাংলাদেশ স্বাধীন হয় আমাদের খুব বড় আশা ছিল কি আমাদের সঙ্গে ভারত আমাদের প্রতিবেশী এবং ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক হবে। 1972-তে আমরা ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট সাইন করলাম, যেখানে একটা মাল্টিমোডাল কানেক্টিভিটি এবং ট্রানজিটের আলোচনা হয়েছে আর এগ্রিমেন্ট হয়েছে। তারপরে 1974-এ ইন্দিরা মুজিব চুক্তি হলো, সেখানে আরো বাইল্যাটারাল ট্রেড, আমাদের রিলেশনশিপ বাড়াবার কথা। তারপরে আপনারা জানেন ইতিহাস, 1975-এ বঙ্গবন্ধুর হত্যা হলো। তারপরে অনেক দিন আমরা ইন্ডিয়ার সঙ্গে আমাদের রিলেশনটা বেশ নষ্ট হয়ে গেল। এন্ড গত 40 বছর যখন থেকে আমাদের স্বাধীনতা হয়েছে, তার মধ্যে 30 বছরই আমাদের সম্পর্ক ভারতের সঙ্গে ভালো হয়নি, ছিল না। এই 30 বছরে বিএনপি, জাতীয় পার্টি, সামরিক গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সকলেই ছিলেন। কিন্তু এই 1996 এবং 2011-9-তে যখন আমাদের সরকার, সব অনেক উন্নতি হয়েছে। এখন একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন হয়েছে কি যেগুলি অন্যরা 30 বছরে করতে পারেনি, আমাদেরকে 30 মাসে করে দিতে হবে। এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেছি। আপনি দেখতে পারেন জানুয়ারি 2010-এ যখন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করেন, তিনি তখন একটা আমাদেরকে নতুন দৃষ্টি দিলেন এই দুই দেশের সম্পর্ক কিভাবে আমরা গড়ে তুলব। সেখানে তিনি বললেন আমরা এই রিলেশনশিপ, এই সম্পর্ক
ট্রাস্ট, বিশ্বাস, গুডউইল এবং কোঅপারেশনের উপরে বেসড হবে। অ্যান্ড তিনি বললেন অতীতকে ছেড়ে আমরা ভবিষ্যতের দিকে তাকাবো। সেই সফরে দুই সরকার, দুই প্রধানমন্ত্রী আমাদেরকে একটা 46 পয়েন্ট জয়েন্ট কমিউনিকে দিলেন, যেখানে তারা আউটলাইন করলেন আমরা কি কি করব। গত 18-19 মাসে প্রচুর কাজ হয়েছে, কিছু হচ্ছে, আরো হবে। তো চারিদিক থেকে আমাদের যে দুই দেশের মধ্যে সম্পর্ক আজকে যত ভালো, 1975 এর পরে এত ভালো কোনো দিন ছিল না। এই যখন আমাদের প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়েছিলেন, ওখানে বারবার অ্যানালিস্টরা বলছেন এটা একটা ট্রান্সফরমেটিভ মোমেন্ট। এটা এখানে দুই দেশের সম্পর্ক একেবারে বদলিয়ে উঠেছে। তো ক্রিটিক্সরা ক্রিটিসাইজ সব সময় করবেন, যদিও আমাদের দেশে আমরা নিজের অর্জনগুলি দেখতে পারছি না। আপনি যদি আজকে ভারতীয় পত্রিকা দেখেন, ভারতীয় টেলিভিশন দেখেন, সেখানে ওরা বারবার বলছে আমাদের সম্পর্ক কত ভালো হয়েছে, আমরা কত কিছু অর্জন করেছি, এবং তারা নিজের সরকারকে ক্রিটিসাইজ করছে কেন তারা বাংলাদেশের সঙ্গে এই তিস্তার চুক্তি করতে পারেনি। যেমন আপনি ভারতীয় পত্রপত্রিকার কথাগুলো বলছিলেন, যে ভারতীয় পত্রপত্রিকা যে দেখছে, এবং আমি যদি একটু উদ্ধৃতি দিই সেখান থেকে, যে ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস আজকে তারা বলছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কে একটি দীর্ঘ প্রতিবেদন চেপেছে তারা। সেখানে বলছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যন্ত সেন্সিটিভ বলছে, এবং টিপিক্যাল ব্যুরোক্রেসি দিয়ে এই সম্পর্ক নির্ণয় করা যাবে না। এবং তারা বলছে যে বাংলাদেশ ভারতের একসঙ্গে কাজ করার অনেক ইস্যু রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে এবং সুযোগ সৃষ্টি হয়েছে, কারোরই উচিত হবে না এই সুযোগ নষ্ট করা। কি মনে করেন আপনি? এটা একেবারে ঠিক বলা হয়েছে। বাংলাদেশ এবং ভারত আমাদের শেয়ার্ড হিস্ট্রি রয়েছে, আমাদের শেয়ার্ড আউটলুক। আমরা দুই দেশ ডেমোক্রেটিক, সেকুলার। তারা আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের সঙ্গে ওরা সংগ্রাম করে আমাদের স্বাধীনতা অর্জন করার সাহায্য করেছেন। তো কাজেই এই স্পেশাল হিস্ট্রি, এই স্পেশাল রিলেশনশিপে এই যে 30 বছরে অন্য পার্টিরা ওনারা একটা অন্য পশ্চার নিয়েছিলেন। ওনাদের আর্গুমেন্ট হলো আমাদেরকে একটা জিনিস দিলে আমরা ভারতকে আরেকটা জিনিস দেব। 30 বছর তো এনারা চেষ্টা করলেন এই ট্যাকটিক্সটা, এই স্ট্র্যাটেজিটা যাকে ওরা বলেন, কোনো কাজ হলো না। 30 বছরে তারা একটা কনসেশন, একটা আমাদের ডিমান্ড পুরো করে নিয়ে আসতে পারলো না। অথচ আওয়ামী লীগ গভর্নমেন্ট, যাকে এনারা বলেন কি এরা সবসময় ভারতকে ছাড় দেয়, গতবার আমরা গঙ্গা চুক্তি আনলাম, যেই সকলেই বলেছিলেন এই চুক্তি করা সম্ভব না। এইবারটা যখন আমাদের সরকার পাওয়ার এসেছে, অলরেডি একটা ট্রান্সফরমেশন চলে এসেছে। এইবারটা ডক্টর মনমোহন সিং আসলেন, বেশ কটা গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট হলো। আমাদের বিরোধী দলের লোকরা, কিছু বুদ্ধিজীবীরা বললেন কিছু হবে না, তারা কিছুতেই এনক্লেভস চিতমহল দেবে না, তারা কিছুতেই বর্ডার এগ্রিমেন্ট সাইন করবে না, তারা কিছুতেই সীমান্তে যে গলি হয়, লোক মারা যায়, বন্ধ হবে না, তারা অ্যাডভার্স পজিশন কোনো দিন ছাড়বে না। যখন সবকিছু হয়ে গেল তখন ওরা বলছে আরে তিস্তাটা হলো না। যদিও ইন্ডিয়ান প্রধানমন্ত্রী বারবার বলে যাচ্ছেন কিন্তু একটা টেম্পোরারি ডিলে হয়েছে, আমার কিছু কাজ বাকি রয়েছে, আমাকে গিয়ে পশ্চিম বাংলার সঙ্গে আরেকটু আলাপ করতে হবে, যেই প্রিন্সিপালস, যেই মডালিটিস আমরা এগ্রি করেছি সেই প্রিন্সিপালস এবং সেই মডালিটিসের উপরে আমরা চুক্তি সাইন করব। তারপরে ওরা বলছে কিছু হয়নি। ওরা আগেই বলেছিল কিছু পাবো না, যখন এত কিছু পেয়েছি
এখন বলছে তিস্তা পাওনি, কাজে তোমরা কিছুই পাবে না। যেমন একটি বিষয় মানে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা ভারতীয় গণমাধ্যমের কথা বলছিলাম, পত্রপত্রিকার কথা বলছিলাম, এবং একটি দি হিন্দু বলছে আজকে, দি হিন্দু আপনি জানেন যে এটি একটি কট্টরপন্থী পত্রিকা, এবং তারা বলছে যে বাংলাদেশের ন্যায্য প্রাপ্তির প্রতি ভারতের আরো মনোযোগী হওয়া উচিত, দি হিন্দু বলছে। এবং পাশাপাশি এই কথাও বলছে তারা যে 2002 সালের বাংলাদেশের অভিজ্ঞতা আমাদের ভালোই জানা আছে, এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ভারতের অনেক কিছু করার সুযোগ রয়েছে। এমন সময় দিল্লিতে বোমাটি বিস্ফোরিত হলো যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থান করছেন। এখানে কিন্তু তারা বলেই দিচ্ছেন যে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ভারতের আরো অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ঢাকার সাংবাদিকরা যে ধরনের প্রশ্ন করছেন, সেটিকে এই দুই দেশের সম্পর্ক কি আরেকটু অন্যদিকে চলে যাবে না? কি মনে করেন? না, এরা হয়তো এই ধরনের কথার উদ্দেশ্য তাই হতে পারে, আমি সেটা বলবো না। কাউকে কোনো আমি মোটিভ অ্যাট্রিবিউট করছি না। আমি শুধুমাত্র এটা বলবো, যখন থেকে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কটা ট্রান্সফরমেশন করা আরম্ভ করেছেন, যখন থেকে দুই দেশের মধ্যে ট্রাস্ট হয়েছে, গুডউইল হয়েছে, বিশ্বাস হয়েছে, তখন থেকে ভারত আমাদের দাবিগুলি, আমাদের ন্যায় দাবিগুলি সব মেনে যাচ্ছে। এই পত্রিকা তাই বলছে, বলছে কি ভারতকে আরো সেন্সিটিভ হতে হবে, ভারতকে আরো আমাদের ন্যায় ডিমান্ড গুলি তাড়াতাড়ি ফুলফিল করতে হবে। এর মানে হলো এই সরকারের পলিসি সাকসেসফুল হচ্ছে, না হলে কেন বলবে? আর যারা আমাদেরকে বলে যে আমরা ছাড় দিয়েছি, আমি তাদেরকে শুধুমাত্র একটা প্রশ্ন করব, আমরা কি ছাড় দিয়েছি? যেমন আজকে বাংলাদেশের দৈনিক পত্রগুলিতে খবর আছে যে যারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মনমোহনের সফরটিকে কোঅর্ডিনেট করেছে, বিশেষ করে আপনি এবং ডক্টর মশিউর রহমানকে উল্লেখ করে বলছেন যে আপনারা ছাড় দিয়েছেন, তারা বলছেন। কিন্তু আমি যখন আনন্দবাজারের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, আজকালের সমীর রঞ্জন সরকারের সঙ্গে কথা বলছিলাম, এবং বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে এই বিষয়গুলো তাদের কাছ থেকে যখন খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করছিলাম, তখন তারা আমাকে যে তথ্যটি দিয়েছেন যে তোমরা যাদেরকে নেগোসিয়েশন করতে পাঠিয়েছো তারা তো কিছুই ছাড় দিচ্ছে না। তো দুই রকম মন্তব্য কিন্তু আমরা পাচ্ছি, যে ভারতীয় পত্রপত্রিকা বলছে যে আপনারা ছাড় দিচ্ছেন না, আর বাংলাদেশের পত্রপত্রিকা এবং কিছু পত্রপত্রিকা, সবগুলো নয় এর মধ্যে, তারা বলছে যে আপনারা ছাড় দিচ্ছেন। আসলে বিষয়টি কি? প্রণাম, আমি আপনার প্রোগ্রামে নিজের কথা বলতে আসিনি, কিন্তু আমি শুধু একটা কথা বলবো, কি আসেন ফ্যাক্টস নিয়ে কথা বলে, টেবলে ফ্যাক্টস নেন। ক্যারেক্টার অ্যাসাসিনেশন, চা ঘরের আড্ডা, রিউমার, গুজব নিয়ে পাবলিক পলিসি, ফরেন পলিসি ডিসকাস করা যায় না। লেট আস গেট টু দ্য ফ্যাক্টস। হোয়াট আর দ্য ফ্যাক্টস? ফ্যাক্টসে দেখা যাচ্ছে আমরা অনেক কিছু অর্জন করেছি, আর যা কিছু করিনি সেটাও করব, এন্ড শুধুমাত্র সেটা করব না, আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি। আমরা এই চিন্তা করছি কি আরো ভবিষ্যতে আমরা কি করতে পারি। তো কাজে আই থিঙ্ক দ্য ডিসকাশন শুড বি দেয়ার। আপনার যে দর্শক তারা জানতে চান ফ্যাক্টস, তারা গুজব বা খানায় চা ঘরে যা গল্প স্বল্প হয় সেটা শোনার জন্য ওনারা মোহনা টেলিভিশন দেখতে আসেন। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে মাননীয় মনমোহন সিং এর সঙ্গে কিন্তু মাননীয় বিরোধী দলের নেত্রী দেখা করেছেন, এবং দেখা করে তিনি বলেছেন যে ট্রানজিটে তাদের আপত্তি নেই। শামস মোবিন চৌধুরী ব্রিফিং করেছিলেন সেটি, এবং বলেছিলেন যে তিস্তার চুক্তি না হওয়াটা হতাশজনক, এবং ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বিএনপি। তো আমরা কিন্তু দেশের রাজনীতিতে দেখি যে অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সটাকে অর্গানাইজ করছে বিএনপি, এটা তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের একটি অভিযোগ। কিন্তু কি এমন পরিস্থিতি ঘটলো যে তারা এখন ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চায়? মানে আপনি কি বলবেন? না, আমি এই স্টেটমেন্টটা সত্যি অভিনন্দন করি, ওয়েলকাম করি। কেন? এইটাই আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে। আমি এটা বলবো না আগে এটা আপনি কি বলেছিলেন সেগুলো, এগুলি নিয়ে কোনো লাভ হবে না।
ওনারা না কি বলেছেন না বলেছেন, ওদের কি পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, আমাদের জনগণ সব ভালো করেই জানে। কিন্তু আমি আজকে ওদের সত্যি ওয়েলকাম করছি, ওনাদের এই যে পলিসি চেঞ্জ বা পশ্চার চেঞ্জ হয়েছে। দেখেন, বিএনপি এখন ভালো করে বুঝতে পেরেছে, ওরাও ওদেরও প্রচুর এক্সপিরিয়েন্স আছে, ওদেরও বেশ ভালো লোক ওনাদের পার্টিতে আছেন, বুদ্ধিমান বুদ্ধিজীব আছেন। ওনারা সকলেই বুঝেছেন অ্যান্টি ইন্ডিয়ান পলিসিতে এখন পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে না। গত ইলেকশন পরিষ্কারভাবে দেখিয়ে দিল, ভারতকে ভয় দেখিয়ে, ভারতের আশঙ্কা প্রচার করে ভোট জোগাড় করা যায় না, সেটা এক প্রথম। তারপরে গত 2 বছরে আমি প্রায় 4টা এসি নিলসনের পাবলিক ওপিনিয়ন পোল দেখেছি। 4টা পোলে অ্যাক্রস দ্য পার্টিস, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সব পার্টি, তাদের সাপোর্টাররা 80%-এর বেশি বলছেন তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়। তো এখন এই দেওয়ালে লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে, অ্যান্টি ইন্ডিয়ানিজম বাংলাদেশের জন্য ভালো না। কাজেই ওনারাও আমাদের সঙ্গে একমত হচ্ছেন। আর আমরা আমাদেরকে এখানে সুখ প্রকাশ করা উচিত, ওদেরকে ক্রিটিসাইজ করা উচিত। এবং আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাতে চান, তাদেরকে অভিনন্দন জানাতে চান, এবং আমরাও পৌঁছে দিতে চাই। কিন্তু তার আগে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে আজকে মানে মনমোহন সিং চলে যাওয়ার 24 ঘন্টার মধ্যে, 24 আওয়ার্সের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব একটি রিঅ্যাকশন দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সফর থেকে কিছুই অর্জিত হয়নি। আমরা এই প্রশ্নটির উত্তর শুনব, তার আগে আমাদের সঙ্গে এখন যোগ দিচ্ছেন মোহাম্মদ এ আরাফাত, newsfastbd.com এর উনি নির্বাহী সম্পাদক। আমরা তার সাথে একটু কথা বলবো। হ্যাঁ আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আরাফাত। হ্যাঁ, ভালো আছি। আপনার ভিউজ শুনতে খুবই ইচ্ছুক। থ্যাংক ইউ। আমি আপনার ভিউজ আমি শুনেছি গত বেশ কয়েকটা সেমিনারে এবং আপনার ইন্টারভিউ এবং টক শোতে। এখন এই ভিউজ গুলোর উপর বেস করে আমি নিজেও গতকাল কথা বলেছি। বেশ কিছু আমি বলবো যে গণমাধ্যমের মাধ্যমে এবং আমাদের যারা ওপিনিয়ন বিল্ডার কিছুটা বিভ্রান্তি তৈরি হচ্ছে আর কি অ্যাপারেন্টলি পুরো বিষয়গুলি নিয়ে। তো তিস্তার বিষয়, চুক্তির বিষয়টি নিয়ে স্পেশালি আমরা যেটা জানি যে গত 1 বছর 8 মাসের যে হোমওয়ার্ক গুলি হয়েছে বা হোমওয়ার্ক গ্রাউন্ড ওয়ার্ক গুলি হয়েছে, আমরা তো অলমোস্ট 99% কাজ করে ফেলেছি, শুধু সিগনেচারটি বাকি ছিল যতটুকু আমরা জানি। এবং আপনি আশাবাদ ব্যক্ত করেছেন যে একটি হয়ে যাবে আজ থেকে 2-3 মাসের মধ্যে হলেও, যেটা আমি বিশ্বাস করি। আর ট্রানজিটের যে বিষয়টি, সেটি আপনি যেটি বলেছেন যে এটিকে আসলে আলাদাভাবে দেখার সুযোগ নেই, যে পুরো কানেক্টিভিটির অংশ হিসেবে আমরা দেখতে চাই। এবং ট্রানজিটটি আসলে আমরা কোনো দেশকে ফেভার করছি না। এই কানেক্টিভিটির অংশ হিসেবে আমরা ট্রানজিটটাকে ব্যবহার করলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে, এটা আমিও মনে করি। এবং এই ধরনের অনেক গবেষণা আছে, এবং গবেষণা থেকে আমরা দেখেছি। তো আমার তো তাই মনে হয়। এখন আমার যেটা মনে হয় যে গণমাধ্যমগুলোর মাধ্যমে আমাদের সাধারণ মানুষকে এই বিষয়গুলি আরো সচেতন করতে পারলে ভালো হয়, এবং সেই কাজটা যদি আমরা করতে পারি। এবং এই বিষয়টি কিন্তু আমরাও আপনার সাথে এই অনুষ্ঠানে বসার আগে কথা বলছিলাম যে গণমাধ্যম এবং সরকারের যে পরিকল্পনা, সরকারের যে রূপরেখা এবং সরকারের যে অর্জন, সেটি কিন্তু সরকার তুলে ধরতে পারছে না। আপনি কি বলবেন? এটা আপনি ঠিকই বলেছেন। আমাদের সরকারে আমরা অনেকেই মনে করি আমরা নিজের কাজে এত ব্যস্ত, কাজের প্রচার করতে পারছি না। এটা একটা আমাদের মেজর ফেইলিং। আশা করি আমরা কিছু শিখেছি। যেমন
একটি উদাহরণ দেই, যেমন আজকের দিনের সবচেয়ে আলোচিত ঘটনা কি ছিল সেটি হলো, আপনি জানেন যে এই মনমোহন সিং এর এই ট্যুরটির অসামান্য একটি ব্যাপার ছিল যে দহগ্রাম আঙ্গরপোতার যে 3 বিঘা করিডোর সেটি 24 ঘন্টার জন্য উন্মুক্ত করে দেয়া, এবং এটি কিন্তু আজকে সেটা হয়েছে এবং সেখানে 24 ঘন্টার জন্য চিরদিনের জন্য সেই করিডোরটি কিন্তু ওপেন করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে গণমাধ্যমে উল্টো খবর এসছে যে সেখানে প্রসেশন হয়েছে, সেখানে পুলিশ শহীদ মিনারে বাধা দিয়ে সভা করতে দেয়নি। তাহলে এই যে অর্জনগুলো, সেই অর্জনগুলো তো সাধারণ মানুষই জানতে পারছে না, কিন্তু সরকারের কি এখানে কিছুই করার নেই? দেখেন, মিডিয়া আমাদের দেশে একটা ফ্রি প্রেস, টোটালি ফ্রি প্রেস, আর আমরা একেবারে এটা বিশ্বাস করি। কাজে আমি ওদেরকে ক্রিটিসাইজ করব না, কেন এটা বলছেন না, ওনাদের নিশ্চয়ই কোনো কারণ হবে, সেটা আপনারা জেনে নিতে পারবেন। কিন্তু আমি একটা কথা যেটা বারবার বলেছি, আজকে আবার রিপিট করছি, দেখেন আমাদের প্রধানমন্ত্রী ওনার বক্তব্য যে আমরা যে কিছু করব জনগণকে মনে রেখে করব, ওদের যেটা ভালো হবে, দেশের সেটা ভালো হবে, সরকারের জন্য সেটা ভালো হবে। তো আমরা জানতাম, ভালো করে জানতাম কি এই যে কত 64 ইয়ার্স ধরে আঙ্গরপোতা এবং দহগ্রামের লোকরা রাত্রে বন্দী হয়ে থাকতো, কত কষ্টে থাকতো, তাদের স্কুল কলেজ হাসপাতাল নেই, রেগুলার ট্রান্সপোর্ট নাই, অ্যাম্বুলেন্স সার্ভিস রাত্রে যেতে পারতো না। আজকে এগুলি সব আমরা ওদের কাছে এনে দিতে পেরেছি বা পারবো। তো এটাই আসল। টক শোতে আমি কি বলবো বা আপনি কি বলবেন, এটা বিশেষ কোনো, আমি আর আপনি একজন আরেকজনের টক শো দেখি। তাছাড়া এটা দেশের মধ্যে দেশের লোকরা জানে খাওয়ার দাম কমেছে কি বেড়েছে, দুর্নীতি কমেছে না বেড়েছে, আইন শৃঙ্খলতা ভালো হয়েছে কি খারাপ হয়ে। তো এইটাই আসল জিনিস, এখানেই সরকারকে কাজ করতে হবে। হেডলাইনে বলা হয়েছে কি, আপনাদের হেডলাইন যখন আপনারা প্লে করছিলেন তখন আপনারা বলেছেন কোন রিপোর্ট সাইট করে কি পাওয়ার আউটপুট কমে গিয়েছে। 2 সেকেন্ড চিন্তা করেন, যখন আওয়ামী লীগ সরকার 2001-এ পাওয়ার ছাড়ে, তখন 5700 মেগাওয়াট ইলেকট্রিসিটি ছেড়ে গিয়েছিল। 7 বছর পরে, 5 বছর বিএনপি এবং 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের পরে এসে 4800 মেগাওয়াট পেয়েছেন। ইতিমধ্যে প্রচুর ডিমান্ড বেড়েছে, 1 মেগাওয়াট নতুন জেনারেশন হয়নি, যা ছিল সেটাও কমে গিয়েছে। শুধুমাত্র গত 2 বছরের ভিতরে এই সরকার প্রায় 2000 মেগাওয়াট নতুন মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করা আরম্ভ করেছে। তারপরে বলা হচ্ছে কি না, ইলেকট্রিসিটির প্রোডাকশন কমে গিয়েছে। আমরা আগামী 2 বছরে আরো প্রায় 4 থেকে 5,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি দেশের জন্য স্থাপিত করব। তো কাজেই পাবলিকরা দেখছে এখন ব্ল্যাকআউট খুব কম হয়ে গিয়েছে, এখন বেশ মোটামুটি দেশ আগে থেকে অনেক ভালো চলছে। তো এটাই হলো আসল ইন্ডিকেশন। কোন রিপোর্টে কি বলেছে বা আমি এই টক শোতে কি, এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো কারণ নেই। আমি আরেকটি, আমরা টেলিফোন কলটি নেওয়ার আগে যে প্রশ্নটি দিয়েছিলাম যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এই সফর থেকে কিছুই অর্জিত হয়নি, এই কথাটি তিনি বলেছেন এবং আমাদেরও হেডলাইনে আজকে ছিল, কারণ তারা যখন কিছু বলেন সেটি হেডলাইন করতেই হয় সংবাদপত্রের নিয়ম অনুযায়ী বা টেলিভিশনের নিউজের যে নিয়ম থাকে সেটির ধারাবাহিকতায়। কিন্তু আমি একটি জিনিস উদাহরণ দিচ্ছি যে তিস্তার পানি বন্টন, ফেনী নদী এবং অন্যান্য নদীর
পানি চুক্তি সময়ের ব্যাপার মাত্র, আপনি যেমনটা বললেন, এবং ভারতীয় পত্রপত্রিকায় যে তথ্য রয়েছে সেটির ভিত্তিতে। কিন্তু শুধু পত্রিকা না, ভারতীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন। তো যেখানে কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি যখন ক্ষমতায় ছিলেন 92 সালে, এবং মাননীয় খালেদা জিয়া যখন দিল্লি সফর করেছিলেন, তখন সফরের পর যখন তিনি ফিরে এলেন এবং তখন যখন বলা হলো যে পানি প্রাপ্তির বিষয়টি কি আলোচনা হয়েছিলেন, এবং তিনি সাংবাদিকদের বলেছিলেন যে এই কথাটি তিনি সেই আলোচনায় তুলতে ভুলে গিয়েছিলেন। তো এরকম একটি ধারাবাহিক অবস্থা থেকে আজকে যখন এত কঠোর সমালোচনা, যে কোনো তথ্যপাত্র না দিয়ে একটি সমালোচনা, সেগুলোকে আহত করে না আপনাদেরকে? প্রণব, আমি কাউকে ব্যক্তিগত কোনো কারো কমেন্ট করব না। জনগণ, আপনার দর্শক, তারা নিজেই বুঝতে পারছেন কি সত্যি বা কি সত্যি না। আমি শুধু যে কথাটা আগে বলেছি আবার বলছি, যত কিছু অর্জন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। তার বাইরে যদি কিছু হয়ে থাকে আমাদেরকে একটু জানিয়ে দেবে। এটাই হলো আসল টেস্ট। একটা ইনসিনিউয়েট করা হচ্ছে বারবার কি আওয়ামী লীগ সরকার সব ছাড় দিয়ে দেয়, সবই দিয়ে দিল। বারবার আমি যেই টক শোতে যাই, যেই রিপোর্টার আসেন, তিনি আমাকে বলেন আপনারা তো সব দিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করি আমরা কি দিলাম? এখন পর্যন্ত এর উত্তর আমি পাচ্ছি না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনারা কি অর্জন করেছেন, আমি এখনই এই শোতে বলতে পারি আমরা এইবারটা কি অর্জন করেছি। হ্যাঁ, যেমন 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 আমরা অনুষ্ঠানের মানে একেবারেই শেষ পর্যায়ে এই প্রশ্নটি দিয়ে আমরা শেষ করব আপনাকে। সেটি হচ্ছে যে ট্রানজিট বা কানেক্টিভিটির সম্পর্কে একটা ভুল ধারণা কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জনগণের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যেও যেমন একটা ভুল ধারণা রয়েছে, বুদ্ধিজীবীদের মধ্যে একটা রয়েছে, এবং আপনি নিজেই বললেন যে যেই রিপোর্টারই আসে খুব বেশি হোমওয়ার্ক করে আসে না, খুব বেশি পড়াশোনা করে আসে না, মানে সনাতনী যে ট্র্যাডিশনাল ভারত বিরোধী কিছু বিষয় থাকে সেগুলোর মধ্যে তারা মানে তুলে ধরে বা আপনাদেরকেও জিজ্ঞেস করে। কিন্তু এইগুলো দূর করতে কানেক্টিভিটি বা ট্রানজিটের মানে যে সুবিধাগুলো বাংলাদেশ পাবে, যে বিশাল একটি দেশের কানেক্টিভিটিতে আমরা যে সুবিধাগুলি পাবো, সেগুলো ভুল ধারণা দূর করতে কি সরকারের কোনো উদ্যোগ নেওয়া উচিত না? দেখেন, সরকার উদ্যোগ নিয়েছে আর আরো বেশি নেওয়া উচিত, কিন্তু এটাও আপনি মানবেন কি গত ৩-৪ মাসে অনেক ধরনের ভুল ধারণা, মিসলিডিং ইনফরমেশন, ডিসইনফরমেশন, কনফিউশন সরে গিয়েছে। এখন লোকেরা বুঝেছে। প্রথম একটা কথা বারবার যেটা বলা হচ্ছিল কি এই ট্রানজিটটা একটা নতুন জিনিস, আওয়ামী লীগ সরকার ভারতকে ট্রানজিট দেবে। যারা একটু দেশের ইতিহাস ঘেটে দেখেছেন তারা ভালো করে জানেন এই ট্রানজিট সবসময় ছিল। 47 থেকেই ছিল, 47ও ছিল, 72তেও, আজকেও আছে। আজকেও বাস সার্ভিস চলছে, মৈত্রী ট্রেন চলছে, পানির জাহাজে মালপত্র আসছে যাচ্ছে, ভারতীয় এয়ারলাইন এখানে আসছে, আমাদের এয়ারলাইন ভারতে যাচ্ছে, চারিদিকে কানেক্টিভিটি রয়েছে। এরা একটা আশঙ্কা ক্রিয়েট করতে চায়। শুধুমাত্র এটা বলেনি কি এরা ট্রানজিট দিচ্ছে, এটাও শোনা গিয়েছে কি আমরা করিডোর দিয়েছি। যখন জিজ্ঞেস করা হয় করিডোরের অর্থটা কি, তখন ওনারা বলেন আমরা জানি না। জনাব গওহর রিজভী, আমাদের সময় একেবারে শেষ। এই অনুষ্ঠানটির পরে সংবাদ রয়েছে, সেটি প্রচার করতে হবে। আমরা এই বিষয় নিয়ে আমরা আরেকদিন আপনাকে আমন্ত্রণ জানাবো। আশা করি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি আসবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং এই অনুষ্ঠানটাই আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচারিত হবে, দেখবেন আশা করি। ডক্টর গওহর রিজভী, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।